আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি চিটাগং। আর আজকের যে ব্লগটা সেটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট বিষয়। ফার্স্ট অফ অল, আমি এখন যাচ্ছি চিটাগং বিআরটি এর দিক। আর এই হচ্ছে আমার নতুন হেলমেট। আমি জানি না দেখা যাচ্ছে কি না, মিররটা ফাটা, এই পাশে দেখি। ওকে, আই থিঙ্ক এবার একটু দেখা যাচ্ছে বেটার। সো যাই হোক, অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, আমি বিআরটিএ যাচ্ছি আমার সুজুকি GSX-R 150 যে বাইক দিয়ে আমি রাইড ফর নেশন রাইডে বের হই, ওইটার স্মার্ট কার্ডটা তুলতে যাব। অ্যাকনলেজমেন্ট স্লিপ অনেক দিন ধরেই আমার সাথে। ইনফ্যাক্ট আমি কার্নেট যখন করি, কার্নেটের জন্য যখন অ্যাপ্লাই করি, তখনও আমি অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে অ্যাপ্লাই করে থাকি। সো সিন্স ইটস আ লিগাল ডকুমেন্ট, ইটস অলসো ভ্যালিড। স্মার্ট কার্ডটা আসছে অনেক দিন হয়েছে বললেও ভুল হবে, অনেক দেরিতেই আসছে। মাঝখানে ওই আপনারা হয়তো অনেকেই জানেন, স্মার্ট কার্ড স্পেশালি ড্রাইভিং লাইসেন্সের এবং ভেহিক্যালের প্রিন্ট হচ্ছিল না। ভেন্ডার চেঞ্জ হয়েছে বিআরটিএতে, অনেকদিন আটকানো, এখনও ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হচ্ছে না। এর আগে চিটাগাংয়ে আসছি, বাট ডিউ টু লকডাউন বিআরটি অফ ছিল, আমার কাজ আমি করতে পারিনি। তারপর ঈদের ছুটি ছিল, হাবিজাবি অনেকবারই চেষ্টা করেছি, বাট মেলেনি। তো আজকে যাচ্ছি বিআরটিএতে। এখন বিষয় হচ্ছে, যেহেতু স্মার্ট কার্ডটা আমার GSX-R-এর, যেটাতে আমি ইন্টারন্যাশনাল রাইড করছি, ইন্টারন্যাশনাল রাইডের ব্যাপারে কিছু কথা বলাটা খুব জরুরি। কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই, বাইক নিয়ে কীভাবে যান, কীভাবে বাইক দিয়ে যেতে হয়, দেশের বাইরে বর্ডার ক্রস করতে হয়, ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস কীভাবে করতে হয়। যদিও আমি একটা ফুল টিউটোরিয়াল দিছি কীভাবে কি করতে হয়, প্রসেস নিয়ে, তারপর কি ডকুমেন্টস লাগে, সব কিছু নিয়ে আমার একটা ভিডিও করা আছে ইউটিউবে, যেটার লিঙ্ক হয়তো আপনারা এখন উপরে দেখছেন। হাউএভার, একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি বা ক্লিয়ারেন্স বা ছাড়পত্র, যা আপনি দেশের বাইরে আপনার নিজস্ব ভেহিক্যাল নিয়ে যাচ্ছেন, তাদের কোনো আপত্তি নেই। এই যে অনুমতিটা, সেটা কিন্তু আসলে পাওয়া খুব কঠিন। এই কারণে অ্যাকচুয়ালি এ ধরনের কোনো অনুমতির প্রয়োজন ছিলই না কখনো। এটার প্রয়োজন বোধটা আসছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যারা কার্নেট ইস্যু করে। ইনফ্যাক্ট দেশের বাইরে যারা কার্নেট ইস্যু করে, প্রত্যেকটা দেশের নিজস্ব অটোমোবাইল অ্যাসোসিয়েশন আছে। অথরিটিগুলা কার্নেট ইস্যু করে একটা নির্দিষ্ট সিকিউরিটি ডিপোজিটের উপর। যেমন আমি আমার বাইকের জন্য সিকিউরিটি ডিপোজিট দিছি 4 লাখ টাকা, বাইকের যে ভ্যালু সেটা। অনেক দেশে দেখা যাচ্ছে আরও কম দিতে হয়, অনেক কারণেই কম দেওয়া লাগতে পারে। ইট ডিপেন্ডস আপনি কোন দেশে যাবেন আপনার বাইক নিয়ে, এবং কোন দেশে ডিউটি কেমন। এই সিকিউরিটি ডিপোজিট দিলেই কিন্তু আপনি কার্নেট পেয়ে যাওয়ার কথা, এবং কার্নেটের মাধ্যমে আপনি ইমিগ্রেশন ছাড়ার পর কাস্টমসের জন্য আপনি ক্লিয়ারেন্সের জন্য ডকুমেন্টসটা শো করবেন, আপনাকে ক্লিয়ারেন্সটা দিয়ে দেওয়ার কথা আপনার বাইকের জন্য বা আপনার কারের জন্য, আপনি যেটা নিয়ে দেশের বাইরে যেতে চান। আনফর্চুনেটলি আমাদের দেশের নিয়ম করে দিছে যে দে ডোন্ট অ্যাকসেপ্ট কার্নেট এনিমোর। ইনবাউন্ডিংয়ের ক্ষেত্রে, ইনবাউন্ড অ্যাজ ইন যদি কার্নেট দিয়ে কেউ দেশের বাইরে থেকে কেউ যদি দেশে আসতে চায়, এটার রিজন হচ্ছে আমরা বাংলাদেশিরা যে থালে খাই, সে থালেই কিন্তু আমরা পায়খানাও করি। কথা আছে না, সরি ফর দ্য রুড ল্যাঙ্গুয়েজ, বাট আমরা বাঙালিরা এমনই। আমি যখন ইরান যেতে চাই আমার রাইড ফর নেশনে, তখনও কিন্তু আমি ইসলামাবাদ এমবেসি থেকে বাঙালিদের ব্যাপারে অনেক নেগেটিভ একটা ভাইব পাই, যে আমরা বাংলাদেশিরা একটা সময় অনেকজন ইরানে ধরা খাইছি। কীভাবে? ইললিগালি তারা পাকিস্তান যায়, লিগালি তারা পাকিস্তান যায়, দেন পাকিস্তানে গিয়ে তারা তাদের বাংলাদেশি ডকুমেন্টস সারেন্ডার করে দেয়, বা দেখা যাচ্ছে ফালাই দেয়, ড্যামেজ করে ফেলে। এরপর পাকিস্তান থেকে ইললিগালি তারা ইরানে ঢুকে। এখন ইরান থেকে যদি টার্কি ঢুকতে পারে, দে আর ইন ইউরোপ টেকনিক্যালি। সো ইউরোপ যাওয়ার একটা বাই রোড ইজি ওয়ে হচ্ছিল ওইটা, বা ওই রুটটা অনেকে ফলো করছে। এখন আনলাকিলি যখন যারা ধরা খায় ইরান বর্ডারে, যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা কোন দেশের নাগরিক, কারণ তাদের কাছে কোনো ভ্যালিড আইডেন্টিফিকেশন নেই, তারা বলে আমরা বাংলাদেশি। লে হালুয়া। এখন বাংলাদেশি মানুষের কাছে বাংলাদেশি ডকুমেন্টস নেই, বাট দে আর ইন ইরান অ্যান্ড দে ওয়ার ট্রাইং টু ট্রেসপাস ইনটু আনাদার কান্ট্রি, টার্কি। এই ধরনের অ্যাকশনসের জন্য আমরা অলরেডি কি বলবো, কালার্ড অনেক দেশের অথরিটির কাছে, বা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায়। ঠিক সেভাবেই বাংলাদেশের সরকারের কাছেও বাংলাদেশি মানুষরা খারাপ। কেমন? আমরা যারা প্রবাসী আছি
স্পেশালি ইউকেতে থাকে, এরকম ইউকের প্রবাসীরা এক্সপেন্সিভ কার ইম্পোর্ট করে নিয়ে আসে, স্পোর্টস কার, ভালো ভালো দামি দামি স্পোর্টস কার কার্নেটের মাধ্যমে। এখন কার্নেটের কাজ হচ্ছে আপনার ডিউটিটা স্কিপ করা, কারণ আপনি ট্রাভেল পারপাস কার্নেট ডকুমেন্টটা ইউজ করে যে কোনো গাড়ি বা ভেহিকেল আপনি টেম্পোরারি ইম্পোর্টের জন্য একটা পারমিট পাবেন। তো সিকিউরিটি হচ্ছে কার্নেট, যেহেতু আপনার টাকা জমা দেওয়া আছে। এখন আমাদের দেশে যে ডিউটি গাড়ির জন্য, সেই ডিউটির যেতে অনেক অনেক কম হচ্ছে ইউকে থেকে যখন আপনি কার্নেট করবেন আপনার গাড়ির জন্য। কার্নেটের যে সিকিউরিটি, সেটার ভ্যালিউটা, সিকিউরিটি ডিপোজিটের ভ্যালিউটা আমাদের দেশের ইম্পোর্ট ডিউটির চেয়ে অনেক কম। হাউএভার দেশে গাড়ি নিয়ে আসে, এরপর সামহাও টাকা পয়সা খাওয়ায় এই বিআরটিএ থেকে, এই ধরনের বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করে ফেলে, কার্নেটের ডকুমেন্টস দেখায় যে আমরা ইম্পোর্ট করছি লিগালি। আর অনেকে তো কার্নেটের ব্যাপারটা বুঝতো না, ইম্পোর্ট যেহেতু করে ফেলছে, কাস্টমস থেকে ছাড়পত্র দিচ্ছে, দ্যাট মিনস এভরিথিং ইজ ফাইন, সব কিছু পে করা হয়েছে ডিউটি, বিআরটিএ থেকে দেখা যাচ্ছে সিস্টেমেটিক রেজিস্ট্রেশন করে ফেলছে। এখন সেই গাড়ি তো আর দেশের বাইরে যায় না, নিয়ম অনুযায়ী সেটা দেশের বাইরে আবার চলে যাবে। অ্যাটলিস্ট বাংলাদেশে আসার পর বাংলাদেশে কাজ 1 বছর কার্নেটের মেয়াদ থাকে, ওই কার্নেটের মেয়াদ শেষ হওয়ার পর ভেহিকেলটা দেশের বাইরে এক্সপোর্ট করে দেওয়া হবে। এক্সপোর্ট তো আর হয় না, সেই জায়গা থেকে হচ্ছে প্রবলেমগুলো শুরু। এনিওয়েজ, ব্লগটা একটু পর কন্টিনিউ করছে। আপাতত আমার GSX-এর স্মার্ট কার্ডটা উঠাই ফেলি, তারপরে আবার কন্টিনিউ করছি। এই হচ্ছে ডকুমেন্ট, ট্যাক্স টোকেন আর একনলেজমেন্ট স্লিপ। এই যে চট্টগ্রাম মেট্রো ল 154638। সো একটু পর দেখা হচ্ছে। No! God, please, no! 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 ওয়েল, আনফর্চুনেটলি ছোট একটা প্রবলেম হয়ে গেছে, যেটার জন্য আমি এখন একটু বাইরে যাচ্ছি একটা ডকুমেন্ট প্রিন্ট করতে। প্রবলেমটা হচ্ছে আমার GSX-এর নাম্বার প্লেট তো আমি উঠাই নাই, আমি নাম্বার প্লেট আসার আগেই দেশের বাইরে রাইড করার জন্য বের হয়ে গেছিলাম। সো বিআরটিএর নিয়ম অনুযায়ী আপনি নাম্বার প্লেট লাগানো ছাড়া স্মার্ট কার্ড তুলতে পারবেন না, এটা নাকি তাদের সিস্টেমে অ্যালাউ করে না। এখন আমার তো নাম্বার প্লেট লাগানো পসিবল না, বিকজ নাম্বার প্লেট লাগাতে হলে আপনার অবশ্যই বাইকটা দেশে থাকতেই হবে, মানে দেশে এজ ইন বাইক ছাড়া আপনি নাম্বার প্লেট লাগাতে পারবেন না। তো আমার নাম্বার প্লেট এই মুহূর্তে লাগানো পসিবল না, ডিজিটাল নাম্বার প্লেট যেটা, যেহেতু সেটা লাগানো পসিবল না, এখন আমি কি করে আমার স্মার্ট কার্ডটা তাহলে তুলি। সো আমি চিটংয়ের যে এডি স্যার রোহিত সাহেব, উনি আমার পরিচিত, ওনাকে কল করলাম, উনি আমাকে বলল যে তোমার কাছে কি কোনো ডকুমেন্ট আছে কিনা যেটা দিয়ে তুমি দেশের বাইরে গেছো সেটা প্রুফ করা যাবে। আমি বললাম যে হ্যাঁ, আমার কাছে কার্নেটের ডকুমেন্ট আছে, কার্নেটের মধ্যে তো স্ট্যাম্প আছে যে আমি দেশের বাইরে এক্সপোর্ট করছি বাইকটা। তো বললো যে তুমি সেটা প্রিন্ট করো, সেটা প্রিন্ট করলেই আমি একটা অনুমতি দিয়ে দিচ্ছি, সেটা প্রিন্ট করে আমার কাছে আসো। সো এখন প্রিন্ট করার জন্য আসছি। ভাই, প্রিন্ট করা যাবে ছবি ইমেল করলে? 5 minutes later. ওয়েল, সো এই হলো ডকুমেন্টসগুলো। এটা হচ্ছে আমি যখন বাংলাদেশ থেকে বের হই, ডেট লেখা আছে এখানে কখন বের হই, তারপর ইন্ডিয়াতে ইম্পোর্ট হয় সেটা, তারপর এটা হচ্ছে কার্নেটের যে মেইন পেপারটা সেটা, মানে মেইন ফ্রন্ট পেজটা, আর এটা হচ্ছে ইউইতে যে ইম্পোর্ট হয়। এগুলো নিয়ে এখন এডি স্যারের কাছে যাবো। অ্যাজ ইউজুয়াল হি হ্যাজ অলওয়েজ বিন ভেরি হেল্পফুল টু মি, সো আই হোপ আজকেও উনি আমাকে খুব হেল্প করবে, যেহেতু উনি আমাকে সলিউশন অলরেডি দিয়ে দিয়েছে যে এভাবে করার জন্য। ডেফিনেটলি শিওর দ্যাট হি ইজ গোনা হেল্প মি আউট। এদিকে আটকাই। এডি স্যারের কথা যে বলছিলাম, এডি স্যার কিন্তু আমার GSX-এর পেপারস রেজিস্ট্রেশন জাস্ট 2 ঘন্টায় করে দিয়েছে। আসলাম পুরো ফাইল নিয়ে, অ্যান্ড 2 ঘন্টার মধ্যেই আমি নাম্বার পেয়ে যাই। সো অনেক হেল্পফুল উনি। ইনফ্যাক্ট আমার কেপিটির ক্ষেত্রেও আমি একদিন নাম্বার পেয়ে যাই। সময় একটু বেশি লাগছিল, কারণ তখন লকডাউন ছিল, ওই অনলাইনে এন্ট্রি করা লাগতো অ্যান্ড স্টাফ, সো ওগুলোতে ঝামেলা ছিল অনেক। সোনি দ্বিতলায় বসে দ্বিতলায় যাচ্ছি। তহিদুল হোসেন, ক্যামেরাটা অফ করে দিই। সো এই যে স্মার্ট কার্ড,
ফাইনালি পাই গেলাম, থ্যাঙ্কস টু এডি স্যার। ভাই পরে কি আর কিছু বলছে? পর আর কি বলবো, বলবো যে আমরা দায়িত্ব নাই, এইসব বলতে না। দায়িত্ব নেই বলতে বলতেছে এগুলো তো আমরা করতে পারবো না। ওই যিনি ম্যানেজার আছে, হ্যাঁ, উনি একটু সবার চাকরি খাচ্ছে ইদানিং। চাকরি খাচ্ছে? হ্যাঁ, তো এটা বেসরকারি না? বেসরকারি আর কি। ম্যানেজারে যেটা বলে সেটা শুনো তো, ওই আর্মির গিয়ে এটা বুঝছে। যাক, স্যার তখন আসলে যেভাবে বললো আমার কাছে খারাপ লাগলো হঠাৎ করে। এখানে একজন বসে, উনি হচ্ছে ম্যানেজার। আচ্ছা, ওনার র্যাঙ্কের, উনি এখানে আপাতত আমার স্যারের তিন বসে কিছু কাজ করাচ্ছে। ওনার চাকরি হয়ে গেছে। মানে কি জন্য গেছে, ঝামেলা কি হয়েছে? ঝামেলা যে ওই এরকম ডেলিভারি দিতে, এরকম মানে নাম্বার প্লেট দেওয়া ছাড়া স্মার্ট কার্ড ডেলিভারি দিচ্ছে ওই জন্য? ডেলিভারি দিতে, ওইটা দিতে, এটা দিতে, আমাদের রেফারেন্স যত তার রেফারেন্স এগুলো আচ্ছা ভাই, তাহলে আসি তাহলে। থ্যাংক ইউ ভাই, কষ্ট দিলাম আপনাকে। ফোন দিব আপনাকে মাঝে মাঝে। ঠিক আছে ম্যান, অলমোস্ট লাইক দ্য ইম্পসিবল। প্রবলেম হয়েছে এটা যে সিস্টেমে অপশানই নেই। নাম্বার প্লেটটা যদি আপনার ডেলিভার্ড না হয়, সিস্টেমের মধ্যে যদি না দেখা যায় নাম্বার প্লেট ডেলিভার্ড, সেই ক্ষেত্রে স্মার্ট কার্ডটা ডেলিভারি দেওয়া সম্ভব না। এটা সিস্টেমের অপশান তাদের, মানে বিআরটি যে সফটওয়্যারটা। এখন বিআরটি এর অনেক কিছু দেখা যাচ্ছে বেসরকারি কিছু কোম্পানির হাতে। তার মধ্যে কিছু কোম্পানি দেখা যাচ্ছে সরাসরি আর্মির দ্বারা নিয়ন্ত্রণ হয়, যেমন ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সেকশনটা। এডি স্যার প্রথমে যখন বলছে গেলাম, যাওয়ার পর কাজটা হয়নি। পর আবার এডি স্যারের কাছে আসলাম, স্যার আবার দিল একটা ঝাড়ি, এই কথা বলে যে আমি তো আর যাকে তাকে রেফার করতেছি না, যার কথা বলছি সে একজন শিক্ষিত ব্যক্তি এবং সে দেশের ব্র্যান্ডিং করে বেড়ায়, দেশ বিদেশ বাইক নিয়ে ঘুরে বেড়ায়। তার বাইকটা এখন শারজা আছে এবং সেটা যখন তার ট্যুর কমপ্লিট হবে সে সেটা নিয়ে আসবে, তখন নাম্বার প্লেটটা লাগাই নিয়ে যাবে। স্মার্ট কার্ডটা অর্থাৎ ডিআরসি দিয়ে দেন। তারপর যে ম্যানেজার এই দায়িত্বে আছে সে বলল স্যার আমি এখনই দিয়ে দিচ্ছি। এরপর আর কি মেডিকেল হ্যাপেন, নাম্বার প্লেট ছাড়াই আমি স্মার্ট কার্ডটা তুলে ফেললাম। এখন স্মার্ট কার্ডটা তোলার পিছনে কারণ হচ্ছে স্মার্ট কার্ডটা বা ডিআরসি যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য মেইন অরিজিনাল ডকুমেন্ট অফ দি বাইক। ফিউচারে আমি যখন আমার কার্নেটটা রিনিউ করব, তখন কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটা ভ্যালিড থাকবে না। আমার অ্যাকনলেজমেন্ট স্লিপের ডেট শেষ। এখন আমি ডেট বাড়াতে পারবো না বিকজ আমার স্মার্ট কার্ড চলে আসছে। আর স্মার্ট কার্ড আমি তুলতে পারছি না বিকজ আমার নাম্বার প্লেট নাই। আমার যদি ডকুমেন্টের ডেট ফেল হয় অ্যাকনলেজমেন্ট স্লিপের, আমি কিন্তু আমার কার্নেট রিনিউ করার সময় সেটা করতে পারবো না। এখন ডকুমেন্টস বলতে অ্যাকনলেজমেন্ট স্লিপ, স্মার্ট কার্ডের তো কোনো ডেট থাকে না। অ্যাকনলেজমেন্ট স্লিপ হচ্ছে টেম্পোরারি ডকুমেন্ট, ডিআরসিটা আসার আগ পর্যন্ত। রিকোয়েস্ট করে আমি স্মার্ট কার্ডটা বের করে ফেললাম, এখন আমি ঝামেলা মুক্ত আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ তৌহিদ স্যার, আমি আপনাকে অনেক বিরক্ত করি সবসময়। থ্যাংক ইউ সো মাচ আমাকে সব সময়ের মতো হেল্প করার জন্য। আপনি চিটং বিআরটিতে না থাকলে এই ধরনের কমপ্লিকেটেড সার্ভিসগুলো আসলে পাওয়া আমার জন্য ইম্পসিবল ছিল। আপনি আমার অ্যাম্বিশনটা বুঝতে পেরেছেন, আমার জন্য আপনি রেকমেন্ড করেছেন, রেফার করেছেন। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। ব্যাক টু দ্য ভ্লগ, যেটা বলতেছিলাম, প্রবাসী যারা দেশের বাইরে থাকছে তাদের জন্য যে প্রবলেমটা আমরা ফেস করছি সেটা হচ্ছে কার্নেট। জাতীয় রাজস্ব বোর্ড থেকে কমপ্লেন আসছে যে এই ধরনের ডিউটি ফাঁকি দিয়ে যে গাড়িগুলো ইম্পোর্ট হয়েছে সেটা কিভাবে হয়েছে। যখন কারণটা দেখতে পারলো যে এটা কার্নেট ডকুমেন্টের মাধ্যমে হয়েছে, যেটা একটা ইন্টারন্যাশনাল গ্যারান্টিড ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা মিসইউজ করছি আমরা বাঙালিরা। অটোমোবাইল অ্যাসোসিয়েশন বা যারা অথরিটি এই কার্নেটের, তাদের কথা হচ্ছে এই ডকুমেন্টটা তো শুধু ইনবাউন্ড বা আউটবাউন্ড ওয়ান ওয়ের জন্য, এটা বোথ ওয়ে, একটা মানুষ ঢুকতেও পারবে বের হতে পারবে। সো বাংলাদেশ সরকার কিভাবে
এরকম একটা ইন্টারনাল প্রবলেম, যেটা আসলে ইন্টারনাল প্রবলেম, যে আমাদের দেশে কার্নেটের মাধ্যম দিয়ে গাড়ি নিয়ে এনে ডিউটি ফাঁকি দিয়ে রেজিস্ট্রেশন করে গাড়ি চালাচ্ছে, এটা একটা ইন্টারনাল প্রবলেম দেশের। এই ধরনের ইন্টারনাল প্রবলেমের জন্য একটা ইন্টারন্যাশনাল বডি কেন সাফার করবে? তারা যখন কমপ্লেন জারি করে, পরবর্তীতে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কাছে আসে ব্যাপারটা এইভাবে যে যেহেতু গাড়ি ঢুকতে দিবে না, তাহলে বাইরের গাড়ি বের হতে দিবে না। বাইরে থেকে যদি কোনো ট্রাভেলার বাংলাদেশে ঢুকতে না পারে কার্নেটের মাধ্যম দিয়ে, তাহলে বাংলাদেশেও কেউ বের হতে পারবে না। তখনই এনবিআর থেকে একটা এক্সেপশন জারি করা হয়েছে যে দেশ থেকে যদি বের হইতে চায় কেউ, তাহলে এনবিআর থেকে স্পেশাল অ্যাপ্রুভাল নিতে হবে। সো পরবর্তীতে এই ইস্যুটাকে কিছুটা রিজলভ করার জন্য কমার্স মিনিস্ট্রি থেকে এনবিআরকে অথরিটি দেওয়া হয় এবং বলা হয় যে কার্নেটের মাধ্যম দিয়ে যদি কেউ বের হতে চায় দেশ থেকে, তাহলে অবশ্যই তাদের একটা ক্লিয়ারেন্স লাগবে। তারা যাচাই বাছাই করে যদি দেখে যে বাংলাদেশ থেকে গাড়ি নিয়ে বের হবে এবং আবার গাড়ি নিয়ে দেশে ফিরবে, যদি তাদের কাছে এই জিনিসটা অথেন্টিক মনে হয়, তারা পারমিশনটা দেয়। আনফর্চুনেটলি পারমিশনটা প্রথম দিক অনেকে পাইছে, পরবর্তীতে সেটা পায়নি বা পাচ্ছে না এখন। এক্সপোর্ট পলিসি যেটা আছে এনবিআরের 2015 থেকে 2018 সাল, এই এক্সপোর্ট পলিসিতে এই লটা ছিল। 2019 থেকে 2021-এর যে এক্সপোর্ট পলিসিটা, সেখানে ওই ধারাটাই নেই যে কার্নেটের মাধ্যম দিয়ে বের করা গাড়ি পসিবল বা দেশের বাইরে ভ্রমণের উদ্দেশ্যে নিজের ব্যক্তিগত যানবাহন নিয়ে যাওয়া সম্ভব বা পসিবিলিটি আছে বা একটা নিয়ম আছে, সেই ধারাটাই উঠে ফেলছে। সো বেসিক্যালি এখন কোনো রুলস নেই দেশ থেকে বের হওয়ার গাড়ি নিয়ে।